আবারও প্রশ্নের মুখে নির্বাচনে নারীর অংশগ্রহণ, যাচাই বাছাই শেষে টিকে আছেন ৬৮ জন নারী প্রার্থী। আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযান শুরু তারেক রহমানের। রাজশাহীর ৬ আসনের লড়াই জমেছে বিএনপি জামায়াতের। শেরপুরের সহিংসতায় উদ্বেগ, দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের। ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস। ইরানে হামলার হুমকি, বিশ্ববাজারে বেড়েছে সোনা তেলের দাম, শেয়ার বাজারে বড় ধস। এবং আইসিসির দুর্নীতি বিরোধী আচরণ বিধি লঙ্ঘন, সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ অ্যারন জোন্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর একটা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নারী অংশগ্রহণের বাস্তব চিত্র এবার আবারও প্রশ্নের মুখে। ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলই একজন নারী প্রার্থীও দেয়নি। আর ৩০০ আসনে জমা পড়া ২৫৮২টি মনোনয়নের বিপরীতে নারীর সংখ্যা মাত্র ১০৭, যা শতাংশের হিসেবে ৪.২৬%। যাচাই বাছাই শেষে টিকে থাকা ৬৮ জন নারী প্রার্থী এই ব্যবধানকে আরো স্পষ্ট করে তুলছে, যেখানে দলগুলোর ঘোষিত অঙ্গীকার ও বাস্তবতার ফারাক চোখে পড়ার মতো। বিস্তারিত তুষার ইসলামের প্রতিবেদনে। নারীর ক্ষেত্রে আমরা এটা বাধ্য করি না, তিনি ঠিক করেন যে আমি রাজনীতি করব কিন্তু ইলেকশন করব কিনা। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নারীর অংশগ্রহণ আবারও বড় প্রশ্নের মুখে পড়েছে। এবারের জাতীয় নির্বাচনে অংশ নেয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলই কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। ৩০০ আসনে জমা পড়া ২৫৮২টি মনোনয়নের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১০৭টি, শতকরা হিসেবে যা ৪.২৬%। যাচাই বাছাই শেষে টিকে আছেন ৬৮ জন নারী প্রার্থী। এই পরিসংখ্যান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবতার ভয়াবহ বিপরীত চিত্রই তুলে ধরছে। বিশেষজ্ঞদের মতে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের সক্রিয় ভূমিকা থাকলেও সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়ায় তাদের প্রায় অদৃশ্য করে রাখা হয়েছে। মানবাধিকার কর্মী সুলতানা কামাল মনে করেন এটি কেবল সংখ্যার সমস্যা নয়, বরং রাজনৈতিক মানসিকতার সংকট। তার ভাষায়, এই ধারা চললে নারী শূন্য পার্লামেন্টও অস্বাভাবিক হবে না। একই সুর শোনা গেছে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডাক্তার ফাউজিয়া মুসলিমের কণ্ঠে। তিনি একে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন। দলীয় হিসেবে সংখ্যায় বিএনপি এগিয়ে থাকলেও শতাংশের বিচারে পিছিয়ে আছে দলটি। তাদের মাত্র ১০ জন নারী প্রার্থী। ব্যতিক্রম হিসেবে দাঁড়িয়েছে বাসদ, যারা তাদের প্রার্থী করেছে ১/৩ নারীকে। জামাতের তালিকায় একজন নারীও নেই। জোট রাজনীতির বাস্তবতায় অনেক নারী প্রার্থীর শেষ পর্যন্ত টিকে থাকার সম্ভাবনাও ক্ষীণ। সমস্যার বড় জায়গা আইনে। দলীয় পদে প্রতিনিধিত্ব বাধ্যতামূলক হলেও প্রার্থী মনোনয়নে কোনো আইনগত চাপ নেই। যদিও জুলাই জাতীয় সনদে ন্যূনতম ৫% নারী মনোনয়নের প্রস্তাব রয়েছে, তবে তা এখনো কার্যকর হয়নি। নির্বাচন বিশেষজ্ঞদের মতে আইন না থাকলেও রাজনৈতিক সদিচ্ছাই মূল চাবিকাঠি। অথচ ইতিহাস বলছে আগের নির্বাচনে নারী প্রার্থীর শতকরা হার আরও বেশি ছিল। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, সংসদে নারীর কণ্ঠ দুর্বল হলে গণতন্ত্রই বা কতটা শক্তিশালী হবে? বর্তমান চিত্র ইঙ্গিত দিচ্ছে নারীর ক্ষমতায়ন এখনো রাজনীতির মূল এজেন্ডা হয়ে উঠতে পারেনি। তুষার ইসলাম, জাগো নিউজ। বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩ দিনের এই প্রচারণা শুরু করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপর বিকেল ৫:৩০টায় নওগাঁর এটিএম মাঠে ও রাত ৭:৩০টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের 3 দিনের কর্মসূচির মধ্যে আছে 30 জানুয়ারি বিকেল 3:45 রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারত, 4:30 রংপুর ঈদগাহ মাঠে, 31 জানুয়ারি দুপুর 2টায় বিশিক শিল্প পার্কে, 4টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা। সফরকালে 2 দিন বগুড়ার হোটেলে নাজে রাত যাপন করবেন বিএনপির চেয়ারম্যান। 22 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর 25 জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং 27 জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান 16টি নির্বাচনী জনসভা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর 6টি সংসদীয় আসনে ভোটের মাঠে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। কে কার থেকে বেশি প্রচার চালাতে পারে সেটি নিয়েও চলছে প্রতিযোগিতা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাড়া মহল্লা ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। তবে প্রচারে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপি জামায়াতের প্রার্থীরা। ভোটার পরিসংখ্যান ও মাঠ পর্যায়ের প্রচারণা বিশ্লেষণে দেখা গেছে প্রতিটি আসনেই বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। নারী ও তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় নির্বাচনের ফলাফলে এই দুই শ্রেণীর ভোটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচার কার্যক্রমেও বিএনপি ও জামায়াত তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। ফলে স্থানীয়রা মনে করছেন এবারের নির্বাচনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। শেরপুরে সহিংসতার ঘটনায় জামায়াতের এক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এমন ঘটনা গ্রহণযোগ্য নয় এবং এটি অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন সরকার। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৃহস্পতিবার সরকারি এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে। উল্লেখ করে সরকার বিএনপি ও জামায়াত ইসলামী সহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের সংযত থাকার নির্দেশনা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সরকার বলেছে, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানি কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না। বিবৃতিতে জানানো হয়, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও অন্তর্বর্তী সরকার পুনর্ব্যক্ত করে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ ভূমিতে 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনই সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সমস্যার উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখান থেকেই আসতে হবে। সে সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের সহায়তা অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইবো ফ্রেইজেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে UNHCR এর প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা তহবিলের নাটকীয় হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এবং শরণার্থীদের জন্য আত্মনির্ভরতা ও জীবিকা ভিত্তিক সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। বৈঠকে ভাষণ চরে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং দেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনুস বলেন, ভাষাঞ্চর থেকে অনেক রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র ছেড়ে মূল ভূখণ্ডে মিশে গেছে, যা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় একের পর এক নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো 1 আউন্স সোনার দাম $5,500 ছাড়িয়ে যায়। বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রায় $5,522। বিশ্ববাজারে এই ঊর্ধ্বগতি সরাসরি প্রভাব ফেলেছে দেশের বাজারেও। এর ফলে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড করেছে। সর্বশেষ 28 জানুয়ারি সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 7,348 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,69,788 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,57,483 টাকা। এছাড়া 18 ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের মতে বিশ্ববাজারে দাম আরও বাড়ার শিগগিরই দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় হতে পারে। বিশ্লেষকদের মতে 2026 সালের শুরু থেকেই সোনার বাজারে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে এবং এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি জোরালো করায় বিশ্ববাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও এক দফার রেকর্ড করে আউন্স প্রতি $5,500 উপরে উঠে যায়। একই সঙ্গে বেড়েছে তেলের দাম। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে দেখা গেছে বড় ধরনের পতন। এর আগে সোমবার সোনার দাম প্রতি আউন্সের রেকর্ড $5,100 ছাড়ায়। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত মূল্যবান ধাতুর চাহিদা বাড়ায় শুধু সোনাই নয়, রূপার দামও নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায়ও সোনা রূপার দামে উলম্ফনের একটি বড় কারণ। বাজারে জল্পনা চলছে বিশ্ব অর্থনীতির রিজার্ভ মুদ্রা ডলারের মান কিছুটা কমলেও তাতে আপত্তি নেই ট্রাম্পের। ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আশা ব্যক্ত করে লিখেছেন, ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তি নিয়ে আলোচনা করবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের 5টি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অভিযোগগুলো 2023-24 মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম 10 টুর্নামেন্টকে কেন্দ্র করে, যা সিডব্লিউআই এর দুর্নীতি বিরোধী কোডের আওতাভুক্ত। 5টি অভিযোগের মধ্যে 2টি আন্তর্জাতিক ম্যাচ সংশ্লিষ্ট হওয়ায় সেগুলো আইসিসির দুর্নীতি বিরোধী কোড অনুযায়ী আনা হয়েছে। সিডব্লিউআই এর অভিযোগে বলা হয়, জোন্স ম্যাচের কোনো অংশ পাতানোর চেষ্টা করেছেন, দুর্নীতিমূলক প্রস্তাব সম্পর্কে তথ্য গোপন করেছেন এবং দুর্নীতি বিরোধী কর্মকর্তা তদন্তে সহযোগিতা করেননি। পাশাপাশি আইসিসি অভিযোগ করেছে, দুর্নীতির কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণ বিবরণ এসিইউকে না জানানো এবং তদন্তে প্রাসঙ্গিক তথ্য গোপন বা বিকৃত করে তদন্তে বাধা দিয়েছেন তিনি। আইসিসি জানিয়েছে, এটি একটি বৃহত্তর তদন্তের অংশ এবং ভবিষ্যতে অন্যদের বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে। অভিযোগের পর জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 28 জানুয়ারি থেকে অভিযোগের জবাব দিতে তিনি 14 দিন সময় পাবেন। 31 বছর বয়সী জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আবারও প্রশ্নের মুখে নির্বাচনে নারীর অংশগ্রহণ, যাচাই বাছাই শেষে টিকে আছেন 68 জন নারী প্রার্থী।
আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনে প্রচার অভিযান শুরু তারেক রহমানের। রাজশাহীর 6 আসনের লড়াই জমেছে বিএনপি জামায়াতের। শেরপুরের সহিংসতায় উদ্বেগ, দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের। ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস। ইরানে হামলার হুমকি, বিশ্ববাজারে বেড়েছে সোনা তেলের দাম, শেয়ার বাজারে বড় ধস। এবং আইসিসির দুর্নীতি বিরোধী আচরণ বিধি লঙ্ঘন, সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ অ্যারন জোন্স। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।